একটা বিশাল গ্যাস ট্যাঙ্কারের কথা কল্পনা করা যাক, ভূমধ্যসাগরের বুকে ভাসছে। মানে জাহাজের গায়ে কোনো নাম পরিচয় নেই, আর রাডার বা ট্র্যাকিং সিস্টেম সব একদম বন্ধ। একদম। আর নীরবে এগোচ্ছে গন্তব্যে। তারপর হঠাৎ আকাশ থেকে একটা ড্রোন নেমে এসে সরাসরি আঘাত হানল জাহাজটিতে। একদম তাই। ব্যাপারটা শুনতে একেবারে কোনো স্পাই থ্রিলারের দৃশ্য মনে হলেও এটাই কিন্তু বর্তমান ভূ রাজনীতির একটা রূঢ় বাস্তব। ঠিক ২৫শে মার্চ ২০২৬-এর ইনসাইটস ডিসপ্যাচের যে রিপোর্টটা নিয়ে আমরা আজকে কাজ করছি, সেখানে এমনই একটা চাঞ্চল্যকর ঘটনার কথা বলা হয়েছে। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই রিপোর্টটাই ব্যবচ্ছেদ করব। মানে আমাদের মূল লক্ষ্য হল কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বৈশ্বিক জ্বালানি সংকট পুরো আফ্রিকার ভূ রাজনীতিকে আমূল বদলে দিচ্ছে, তার পেছনের কারণগুলো খুঁজে বের করা। আর একটা কথা শুরুতেই বলে রাখা ভালো যে সোর্সের এই সংঘাতপূর্ণ তথ্যগুলো সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে। এখানে কোনো রাষ্ট্র বা রাজনৈতিক পক্ষের হয়ে কথা বলার কোনো অবকাশ নেই। একদম। তো এই ড্রোন হামলার ঘটনাতেই ফেরা যাক। লিবিয়া উপকূলে আক্রান্ত হওয়া ওই রাশিয়ান ট্যাঙ্কারটির নাম ছিল আর্কটিক মেটাগ্যাস, যেটা মূলত একটা শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজের অংশ। আচ্ছা, এই শ্যাডো ফ্লিট ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু বলা দরকার। খুব সহজভাবে বললে আন্তর্জাতিক স্যাংশন এড়ানোর জন্য রাশিয়া এই কৌশলটা নিয়েছে। মানে তারা ইচ্ছে করেই নিজেদের জিপিএস ট্র্যাকার বন্ধ রাখে, তাই তো? হ্যাঁ, জিপিএস বন্ধ রাখে, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে, এমনকি মাঝ সমুদ্রে অন্য জাহাজে তেল বা গ্যাস ট্রান্সফার পর্যন্ত করে। এদের মূল উদ্দেশ্যই হল রাডারের নিচ দিয়ে গোপনে জ্বালানি পার করা। বাপরে! আর এই নির্দিষ্ট হামলায় তো একটা বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারত। ভাগ্যিস ইটালিয়ান কোম্পানি এনি দ্রুত হস্তক্ষেপ করে লিবিয়া উপকূলকে বাঁচিয়েছে। ঠিক বলেছেন। ব্যাপারটা অনেকটা ওই জাদুকরদের মিসডিরেকশন বা নজর ঘোরানোর কৌশলের মতো। মানে পুরো বিশ্বের নজর যখন লোহিত সাগর আর হরমুজ প্রণালীতে হুতিদের হামলা বা ইরান সংকটের দিকে, ঠিক তখন এই সুযোগে রাশিয়া ভূমধ্য সাগরকে তাদের নোম অপারেশন আর গোপনে জ্বালানি রপ্তানির একটা বিরাট রুট হিসাবে কাজে লাগাচ্ছে। মনোযোগের এই ঘাটতিটাই আসলে রাশিয়ার প্রধান অস্ত্র। কিন্তু এতে তো লিবিয়ার নিজের জন্য একটা বিশাল ঝুঁকি তৈরি হচ্ছে। মানে এই পরিচয়হীন অনিরাপদ ছায়া জাহাজগুলো লিবিয়ার পানিসীমার এত কাছাকাছি দিয়ে চলাচল করছে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর এমন কিছু হলে লিবিয়ার নিজস্ব যে বৈধ তেল রপ্তানি ব্যবস্থা সেটা কিন্তু পুরোপুরি স্থবির হয়ে পড়বে। হ্যাঁ, সেটা একটা বড় ধাক্কা হবে। অন্যদিকে রাশিয়া যখন ভূমধ্যসাগর দিয়ে নীরবে জ্বালানি পার করছে, ইউক্রেন তখন বাধ্য হয়ে বিকল্প খুঁজছে। যুদ্ধের কারণে তো তাদের নিজেদের গ্যাস উৎপাদন একদম তলানিতে। রিপোর্ট বলছে তারা এখন ইউরোপের বাইরে, বিশেষ করে মোজাম্বিকের মতো আফ্রিকান দেশগুলোর দিকে নজর দিচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার একটু কনফিউজিং লাগছে। ইউক্রেন নিজে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তারা কিভাবে সুদূর মোজাম্বিকে গিয়ে জ্বালানি চুক্তি করছে? এখানেই আসলে ইউরোপে বৃহত্তর স্বার্থ লুকিয়ে আছে। ইউক্রেন একা এই কাজটা করছে না। আচ্ছা, মানে ইউরোপের ব্যাকআপ আছে। একদম। ইউরোপের জ্বালানি সরবরাহ যেহেতু চরম সংকটে, তাই তারা আফ্রিকার বিপুল অব্যবহৃত এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকছে। মোজাম্বিকের মতো দেশগুলোতে তারা শুধু গ্যাস কিনতেই যাচ্ছে না, বরং সেই গ্যাস উত্তোলন এবং সরবরাহ নিরাপদ করতে সেখানে বিপুল বিনিয়োগও করছে। ঠিক তাই। তার মানে কিয়েভ এবং আফ্রিকান দেশগুলোর মধ্যে এখন শুধু ব্যবসায়ী হচ্ছে না, বরং নিরাপত্তাকে কেন্দ্র করে নতুন কূটনীতি আর সামরিক চুক্তিও হচ্ছে। আফ্রিকা কি তবে ইউরোপের জ্বালানি নিরাপত্তার নতুন কোনো ছায়াযুদ্ধের ক্ষেত্র হয়ে উঠছে? ব্যাপারটা তো বেশ চিন্তার। হ্যাঁ, আর এই নতুন নির্ভরতার কারণে আফ্রিকার অভ্যন্তরীণ সংঘাতগুলো এখন সরাসরি বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে। যেমনটা সুদানে দেখা যাচ্ছে, সেখানে তো পরিস্থিতি বেশ ভয়াবহ। সুদানের সেনাবাহিনী ইথিওপিয়া সীমান্তের কৌশলগত শহর কুরমুক এর নিয়ন্ত্রণ হারিয়েছে। হ্যাঁ, শহরটি দখল করেছে আরএসএফ নামের একটি আধা সামরিক বাহিনী এবং এসপিএলএমএন নামের একটি বিদ্রোহী গোষ্ঠী। এই কুরমুক শহরটাই কেন এত গুরুত্বপূর্ণ, আর এখানে ইথিওপিয়ার নামটাই বা কেন জড়াচ্ছে? কারণ কুরমুক শহরটা ইথিওপিয়া সীমান্তে অবস্থিত, ফলে এটা অস্ত্র ও রসদ সরবরাহের একটা প্রধান রুট। যে এই শহরের নিয়ন্ত্রণ নেবে সে পুরো সাপ্লাই চেনের ওপর আধিপত্য বিস্তার করবে। আর চাঞ্চল্যকর বিষয় হল,
অভিযোগ উঠেছে ইথিওপিয়া নাকি আরএসএফকে ড্রোন ও লজিস্টিক সহায়তা দিচ্ছে, মানে সুদানের এই গৃহযুদ্ধকে তারা উস্কে দিচ্ছে। তার মানে সংঘাত কিন্তু আর শুধু সুদানের ভেতরে সীমাবদ্ধ নেই। ইথিওপিয়া এবং ইরিট্রিয়ার মধ্যে লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে তো আগে থেকেই চরম উত্তেজনা চলছে। এখন ইথিওপিয়া যদি সুদানের যুদ্ধে প্রক্সি দেয়, তবে তো পুরো অঞ্চলটাই একটা বারুদের স্তূপে পরিণত হবে। এটাই সবচেয়ে বড় ভয়ের জায়গা। লোহিত সাগর এবং হর্ন অফ আফ্রিকা অঞ্চল দিয়ে তো বিশ্বের অন্যতম প্রধান ট্রেড রুটগুলো গেছে। এই সংঘাতগুলো যদি একীভূত হয়ে যায়, তাহলে বিশ্বব্যাপী পণ্য এবং জ্বালানির সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর এর প্রভাব শুধু ওই অঞ্চলেই আটকে থাকবে না। একদমই না। এই রুটগুলো বন্ধ হওয়া বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার মানেই হল জাহাজগুলোর ইন্স্যুরেন্স খরচ এক লাফে বেড়ে যাওয়া। যার সরাসরি প্রভাব পড়বে দৈনন্দিন বাজারের খরচে এবং সাধারণ মানুষের জ্বালানির বিলে। ভূরাজনীতি আসলে অনেক দূরের কোনো বিষয় নয়, এটা সবার পকেটের সাথেই যুক্ত। খুব সত্যি কথা। আলোচনা শেষ করার আগে একটা ভাবনার বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। বিশ্ব শক্তিগুলো এখন মরিয়া হয়ে আফ্রিকার জ্বালানির ওপর নির্ভরশীল হচ্ছে। কিন্তু আমরা তো দেখলাম সেখানকার আঞ্চলিক সংঘাত যে কোনো মুহূর্তেই পুরো সাপ্লাই চেইন ধ্বংস করে দিতে পারে। ঠিক, এই অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে অদূর ভবিষ্যতে রাষ্ট্রগুলো কি বিশ্বায়নের পথ থেকে সরে যাবে? তারা কি সম্পূর্ণ স্বনির্ভর বা বিচ্ছিন্ন কোনো এনার্জি ফোর্ট্রেস বা জ্বালানি দুর্গ গড়ে তোলার দিকে হাঁটবে? এটা একটা দারুণ প্রশ্ন। হয়তো ভবিষ্যতের পৃথিবী আর আগের মতো একে অপরের ওপর নির্ভরশীল থাকবে না। সেটাই দেখার বিষয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি।